আগামী নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে ৪৮% মানুষ এখনো সিদ্ধান্ত নেননি, আর ৫১% মানুষ পূর্ণ সংস্কারের পরেই নির্বাচন দেওয়ার পক্ষে। বিআইজিডি ও ব্র্যাকের পরিচালিত টেলিফোন জরিপে এমনটাই উঠে এসেছে। মব সহিংসতা নিয়ে উদ্বেগে রয়েছেন দেশের ৮০% মানুষ। অংশগ্রহণকারীরা জানান, ১ বছরে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতায়ও ভাটা পড়েছে। বেসরকারি সংস্থা বিআইজিডি ও ব্র্যাকের টেলিফোন জরিপের তথ্য তুলে ধরতে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এ সংবাদ সম্মেলন। ১ থেকে ২০ জুলাই ৬৪ জেলায় ৯,২০৩ জনকে ফোন করা হলে প্রশ্নোত্তরে অংশ নেন ৫,৪৮৯ জন। অর্থনৈতিক রাজনৈতিক গতি প্রকৃতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নির্বাচন সহ নানা বিষয়ে তরুণ সহ নানা বয়সীদের ভাবনা জানতে এ উদ্যোগ। ৭০% মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে, তবে ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন আগের চেয়েও বেশি মানুষ। গত বছরের ৩৮%-এর জায়গায় বেড়েছে ৪৮%। আমার মনে হয় মানুষ এখনো যেটা বলতে সিদ্ধান্ত নেয়নি। আমি ভেবেছিলাম মানুষ সিদ্ধান্তের কথা বলবে, আমরা যেটা সবাই অপেক্ষা করছি যে অপিনিয়ন পোল কি বলে, যে নির্বাচনে কে জিতবে, কারা এগিয়ে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ওই যে রাজনৈতিক অস্থিরতা দুটোই কিন্তু অনেক বেড়ে গেছে। মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, মানুষের মাথায় মব ভায়োলেন্স কাজ করছে। ২০২৪-এর আগস্টে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে প্রত্যাশা ছিল তা ক্রমেই কমছে। সরকারের কাজের মূল্যায়ন স্কোরও বছর ঘুরতেই কমেছে ১২ পয়েন্ট। আমি অর্থনীতি নিয়ে চিন্তিত, কারণ এখানে ব্যবসায়িক মন্দার ব্যাপারটাও আছে। আমি রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমি চিন্তিত, এবং এই চিন্তার একটা রিফ্লেকশন হয়ে যাচ্ছে যে আমার একটা নির্বাচিত সরকার দরকার। যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি এই মব ভায়োলেন্সে দেখতে পাচ্ছেন, যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি নিরাপত্তার দিকে দেখতে পাচ্ছেন। তো এই নিরাপত্তার ইস্যুটা মানুষের কাছে খুব কনসার্নিং হয়ে যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক অস্থিরতার অবসান চেয়েছেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে বলেও জানান তিনি। কেরানীগঞ্জের ঢাকা ৩ আসনে ৩ নম্বর ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন করতে সব দলের সহযোগিতা প্রয়োজন। আগামী নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা এবং পরিবেশ নিয়ে চলছে আলোচনা। সকালে কেরানীগঞ্জের ঢাকা ৩ আসনের ৩ নম্বর ভোট কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর ৮০,০০০-এরও বেশি সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই, তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ভালো ছিল না, তবে বিগত সময়ের থেকে বর্তমান পরিস্থিতি ভালো। এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার, র্যাব 10 অফিস ও কেরানীগঞ্জ থানা পরিদর্শন করেন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা ও ভরসা রাখতে চায়। জনগণের সেই আস্থা অর্জন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারেক রহমান আরও বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনের মাধ্যমে
মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, তবে এরপরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এদিকে ১.৫ দশক পর হওয়া এ সম্মেলন থেকে নতুন নেতৃত্বে জেলায় দলে গতি আসবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। এবছর ১৫,০০০-এরও বেশি এসএসসি শিক্ষার্থীর ফলাফল গণনায় ভুল হয়েছে। এজন্য শাস্তি পেতে যাচ্ছেন ২ শতাধিক পরীক্ষক। বর্তমানে ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বর গণনা হয়, খাতা পুনর্মূল্যায়ন হয় না। এতে অনেক মেধাবী শিক্ষার্থীও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয় বলে মনে করছেন গবেষকরা। ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ 5 পেয়েছে 286 জন। কেবল উত্তীর্ণ থেকেও জিপিএ 5 পেয়েছে 3 পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকেও পাস 293 জন। এবছর সারা দেশে 15,000 শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, বোর্ড পরীক্ষায় এ ধরনের গাফিলতি খুবই দুঃখজনক। তাদের প্রশ্ন, এসব শিক্ষার্থীদের যে মানসিক ক্ষতি হয়েছে তার দায়ভার নেবে কে? কেবলমাত্র কাউন্টিং এর মধ্যেই এটা আপনার এর বাইরেও তো আছে। অর্থাৎ দেখেন যে কতটা অবহেলা, মানে যে অবজ্ঞা নিয়ে আমরা অ্যাসেসমেন্ট সিস্টেমটা এবং শিক্ষা ব্যবস্থাটাকে আমরা পরিচালনা করছি। ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বরের যোগ ঠিক আছে কিনা তা দেখা হয়, খাতা নতুন করে আর মূল্যায়ন হয় না। বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা হয়েছে যাদের সন্তান এক বিষয়ে ফেল করেছে আর বাকি সব বিষয়ে জিপিএ 5 পেয়েছে। পুনর্নিরীক্ষণেও একই ফলাফল। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের ক্ষেত্রে শুধু পুনর্নিরীক্ষণ করলেই হবে না, খাতার পুনর্মূল্যায়নও জরুরি। একজন পরীক্ষক খাতা পরীক্ষার পর তা নিরীক্ষা করেন সংশ্লিষ্ট বিষয়ের আরেকজন শিক্ষক। এরপর তা জমা দেওয়া হয় প্রধান পরীক্ষকের কাছে, তারও এটি নিরীক্ষা করার নিয়ম। শিক্ষা গবেষকদের মতে, বোর্ড পরীক্ষার খাতা নিরীক্ষায় তৃতীয় পরীক্ষকও ডাকতে হবে। অনেক সময় দেখা যায় যে 10টা সাবজেক্টের মধ্যে 7টা 8টাতে সে ভালো করেছে, কিংবা 9টাতে কোনো সময় ভালো করেছে, একটাতে সে ফেল করেছে। কিন্তু আপাত দৃষ্টিতেই মনে হয় যে একটা অসম্ভব বিষয়। তো এখন এই বোর্ডটা তো বোর্ডেরও থাকা উচিত। গাফিলতির অভিযোগে 2 শতাধিক পরীক্ষক চিহ্নিত করে তাদের পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনি ব্যবস্থার কথা ভাবছে শিক্ষা বোর্ড। বোর্ডের উত্তরপত্র মূল্যায়ন, প্রশ্ন প্রণয়ন, যত কিছু বোর্ড থেকে আউট আর কি। মোট কথা, বোর্ডের কোনো কাজে তাদেরকে আর সংশ্লিষ্ট করা হবে না। খাতা পুনর্মূল্যায়নের জন্য বোর্ডের আইন সংশোধনে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে জানানো হয়, অনিয়ম হলে পুরো আসনের ফলাফলই বাতিল করা হবে। ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন বলেও জানিয়েছে ইসি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ বেশ কিছু পরিবর্তন সংযোজন যদি বলি আমরা, সেটি জানিয়েছেন সিইসি। আপনি একটু বলবেন বিস্তারিত। যেটি হচ্ছে যে আরপিও যে সংশোধনের খসড়া, সেটা একই সাথে আচরণবিধি, জাতীয় নির্বাচনে দল এবং প্রার্থীর যে আচরণবিধি, সেটিও চূড়ান্ত হলো এই সপ্তাহের মধ্যে। এই আচরণবিধি এবং আগের আরপিও যে সংশোধনের খসড়া, সেটি চূড়ান্ত করে তারা আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠাবে। এরপরে আসলে কি এই আরপিওটি চূড়ান্ত করে কাজ সম্পন্ন হবে। একটি বিষয় যে না ভোটের বিধান যে আবার পুনঃপ্রবর্তন করলো নির্বাচন কমিশন, এটি একটি বলা যায় বেশ যুগান্তকারী একটি সিদ্ধান্ত। এটি 2008 সালের আগে এটি ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে সেই বিধানটি বাদ করে দেয় এবং এই বিধানটি নিয়ে আসলে নির্বাচন যে সংস্কার কমিশন, তাদেরও একটি সুপারিশ ছিল এই না ভোটের বিষয়ে। এতে করে প্রার্থী, অর্থাৎ যদি একজনই প্রার্থী থাকেন, তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পদ এতে বন্ধ হলো এবং ভোটারদেরও এখানে না ভোট দেওয়ার একটি সুযোগ তৈরি হলো। এটি তো গেল না ভোটের কথা।
তথা আরেকটি হচ্ছে বড় একটি বিষয়, সেটি হচ্ছে কোনো কেন্দ্রের কোনো আসনের কোনো একটি কেন্দ্রে যদি অনিয়ম হয়, বিশৃঙ্খলা হয়, সেখানে নির্বাচন কমিশনের এখতিয়ার ছিল পুরো আসনের ভোট বাতিল করে দেওয়া। সেটিতে কিন্তু আবারও নির্বাচন কমিশন ফিরলো। এই নিয়মটি আসলে বিগত সরকার তাদের 3টি নির্বাচন অনুষ্ঠানকালীন সময়ে তারা এটি বাদ করেছিল। অর্থাৎ কোনো কেন্দ্রে অনিয়ম হলে শুধু সেই কেন্দ্রটিরই ভোট বাতিল করতো, আসনের নয়। সেটিও আবার ফিরিয়ে আনলো। এবং দল নিবন্ধনের ক্ষেত্রেও একটি নিয়ম তারা এনেছে, যে সংস্কার কমিশন এটি সুপারিশ করেছিল যে দল নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন আবেদনের ক্ষেত্রে সেটি যদি বাতিল হয়, সেটি তাদেরকে 15 দিনের মধ্যেই তাদেরকে জানিয়ে দিতে হবে। কেননা এক্ষেত্রে যদি সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন ব্যাখ্যা না দেয়, সেই দলটির আসলে উচ্চ আদালতে গিয়ে সেটি তাদের পক্ষে সেই রায়টি আনার একটি সুযোগ থাকে, সেটি আসলে বন্ধ হয়ে গেল। অর্থাৎ কোনো দল যদি আসলে নিবন্ধন হওয়ার অযোগ্য প্রমাণিত হন, তার কারণ কিন্তু এখন থেকে সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন ব্যাখ্যা করবে। আরেকটি বিষয়, দল নিবন্ধনে 143টি আবেদন করেছিল, তার মধ্যে মাত্র 22টি দলকে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে উত্তীর্ণ করেছে এবং এটির বিষয়ে খুব শীঘ্রই মাঠ পর্যায়ে যাচাই বাছাই হবে। তবে এই দলে কারা কারা আছে তালিকা, সেটি আমাদেরকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানেনি। তবে গতকালই বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি এখানে জাতীয় সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকঢোল পিটিয়ে ও ফুলের মালা দিয়ে ফেনীর দাগনভূঞার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ এবং বিদায়ী ইউএনওকে ব্যবসায়ীদের সংবর্ধনা ঘিরে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই এটিকে সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন। রোববার সন্ধ্যায় ঢাকঢোল পিটিয়ে ও ফুলের মালা দিয়ে দাগনভূঞার বিদায়ী ইউএনও সম আজহারুল ইসলাম এবং নতুন ইউএনও মোহাম্মদ শহীদুল ইসলামকে সংবর্ধনা দেয় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, শুধু সম্মান জানানোর জন্য সংবর্ধনা দেওয়া হয়। নতুন ইউএনওর দাবি সম্মানসূচক শুভেচ্ছা গ্রহণ দোষের কিছু নয়, একে অতিরঞ্জিত করার দাবিও করেন তিনি। তাদের কোনো পরিচয় কিংবা কোনো কিছুই নাই। হ্যাঁ, এটা তো আগের স্যার যেহেতু ছিল, এটা তো এমন না যে এখানে শুধু আমি একা ছিলাম। এখানে তো আমার আগের স্যারকে তারা বিদায় দিয়েছে। তো আগের স্যারকে যেহেতু মনে করেন বিদায় দিয়েছে, তো সেই হিসাবে নতুন যে আসছে তাকেও করেছে। এখানে অন্য কোনো মনে করেন যে পারপাস নাই। এবার ভারতে বয়কটের মুখে পড়তে যাচ্ছে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা থেকে শুরু করে অ্যামাজন, অ্যাপলের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলো। মার্কিন অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিরোধী এই মনোভাব উস্কে দিচ্ছেন ব্যবসায়ী নেতা ও প্রধানমন্ত্রী মোদির সমর্থকেরা। সোমবার এ তথ্য দিয়ে রয়টার্স বলছে, বয়কটের ডাকে এখনও বিক্রিতে বড় ধরনের প্রভাব পড়েনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের পর থেকে দেশজ পণ্য কেনা এবং মার্কিন পণ্য বর্জনের আহ্বান জোরদার হচ্ছে। এই অবস্থায় দিল্লি ওয়াশিংটন সম্পর্কেও চাপ তৈরি হয়েছে। ফলে সার্বিকভাবে ক্ষতির আশঙ্কা করছেন ভারতীয় রপ্তানিকারকেরা। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগ তুলে গত সপ্তাহে ভারতের পণ্যের উপর বাড়তি 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি বাংলাদেশের, 9 থেকে নেমে গেল 10 নম্বরে। গেল মাসে শ্রীলঙ্কা সফরে একটি ওয়ানডে জেতার পর 9-এ উঠেছিল টাইগাররা। সবশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সঙ্গে অবনতি হয়েছে পাকিস্তানেরও। 4 থেকে 5-এ নেমে গেছে সালমান আগার দল। র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ এই দুই পরিবর্তন। বাংলাদেশের জায়গায় 9-এ উঠেছে ওয়েস্ট ইন্ডিজ, 4 নম্বরে পাকিস্তানের জায়গায় শ্রীলঙ্কা। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট 77। ক্যারিবীয়দের 78, শীর্ষ 3-এ ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকা গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। 14 দলের আসরে স্বাগতিক হিসেবে খেলবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি 12 দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা 8 দল খেলবে সরাসরি। বাকি 4 দলকে বাছাই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে বসুন্ধরা কিংসের ম্যাচ কাতারে, প্রতিপক্ষ সিরিয়ার ক্লাব আল কারামা। দোহায় সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে কাল রাত 11:30টায়। বসুন্ধরার ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের প্রথম মিশন। দেশি বিদেশি সমন্বয়ে শক্তিশালী দল গড়ার চেষ্টা করেছে ম্যানেজমেন্ট। কিউবা মিচেলের অন্তর্ভুক্তি বড় চমক।
কারামোর বিপক্ষে অভিষেক হবে এই ইংল্যান্ড প্রবাসী তারকার। পাশাপাশি ডোরিয়েলটন, রাফায়েল আগাস্তোর উপর নজর থাকবে। গত মৌসুমে ঘরোয়ার শ্রেষ্ঠত্ব হারিয়েছে বসুন্ধরা। নতুন কোচের অধীনে এএফসি টুর্নামেন্ট দিয়ে ফর্মে ফেরার চ্যালেঞ্জ, সাথে কম্বিনেশনটা ঠিক করে নেয়ার সুযোগ কিংসের সামনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।